আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো আমরা এখন আধুনিক পদার্থ বিজ্ঞান এই চ্যাপ্টারে পড়াশোনা করব। শুধুমাত্র গুচ্ছের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা পড়াশোনা করব এবং এই ক্লাসের মাধ্যমে গুচ্ছের জন্য প্রিপারেশন মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে দৈর্ঘ্য, সময় এবং ভরের যে আপেক্ষিকতার সূত্রগুলো রয়েছে, যেমন T equal T naught divided root over of 1 minus v square by c square, L equal L naught root over of 1 minus v square by c square, M equal M naught divided root over of 1 minus v square by c square। আচ্ছা, এখন কোন রাশি দ্বারা কি প্রকাশ করা হয় সেটা আমাদের একটু বুঝতে হবে। সহজে যদি বুঝাই আমি, তাহলে এটা একটু পরে লিখি। টি সময় আর ভরের ক্ষেত্রে, হ্যাঁ, বাম পাশে যারা আছে তারা হলো বড়। এটা আমার মানে মনে রাখার টেকনিক আর কি, এরকম করে মনে রাখলে সুবিধা হয়। বাম পাশে যারা আছে তারা হচ্ছে বড়। সময় এবং ভরের ক্ষেত্রে বাম পাশে যারা আছে তারা বড়। আমরা তো জানি পৃথিবীতে সময় টাইম বেশি এবং মহাকাশে যখন টাইমটা একটু কম, স্লো হয়। আচ্ছা, কোনো বস্তু স্থির অবস্থায় তার কিন্তু ভর কম হয়, আর গতিশীল অবস্থায় বস্তুর ভর বেড়ে যায়। তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে এটা গতিশীল অবস্থার ভর, এটা স্থির অবস্থার ভর। আমি লিখে দিই, গতিশীল অবস্থার ভর, এটা হচ্ছে স্থির অবস্থার ভর। আচ্ছা, এই সময়টা বড়, এই সময়টা ছোট। আমি মানে সহজে মনে রাখার টেকনিক আর কি, অন্যভাবে মনে রাখা যায়। এই সময়টা বড়, এই বাম পাশে যে টিটা আছে এই টিটা বড়, এবং টি নটটা ছোট। তার পৃথিবীতে সময় বেশি, তাহলে এটা পৃথিবীতে, আর এটা মহাকাশে বা গতিশীল অবস্থায় আর কি। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই দৈর্ঘ্যের সময়। দৈর্ঘ্যের সময় আমরা এইভাবে মনে রাখবো, বাম পাশে যে আছে এ ছোট, আর ডান পাশে যে আছে সে বড়। তাহলে কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার মানে আলোর বেগের কাছাকাছি বেগে যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যায়। তাহলে বাম পাশে যে আসে সে এই ক্ষেত্রে ছোট। তাহলে এটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। আর এটা হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় দৈর্ঘ্য। আবার একবার রিক্যাপ করে দিই, আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলা লাগবে, যে তিনটা সূত্র, তাহলে এই টপিকটা মোটামুটি শেষ হয়ে যাবে। একটা টি ইকুয়াল টি নট ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, একটা হচ্ছে এম ইকুয়াল এম নট ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর একটা হচ্ছে এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো ভর এবং সময়ের ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো যে বাম পাশে যে আছে টি এবং এম এই দুটো হচ্ছে বড়, এবং টি নট এবং এম নট দুটো হচ্ছে ছোট। তাহলে পৃথিবী এখন এইভাবে মনে রাখবো যে টি দ্বারা কি প্রকাশ করা হয়, পৃথিবীতে যে সময়টা আর কি, অর্থাৎ স্থির অবস্থায় যে সময়টা সেটা হচ্ছে টি, এবং গতিশীল অবস্থায় বা মহাকাশে যে সময়টা সেটা হচ্ছে টি নট, এবং গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম। গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম। আমরা এইভাবে মনে রাখবো যে একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আলোর বেগের কাছাকাছি বেগে যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার ভর কিন্তু বেড়ে যায়। তাহলে এই এমটা হচ্ছে বড়, এই এম নটটা হচ্ছে ছোট। তাহলে এটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর, এটা হচ্ছে স্থির অবস্থায় ভর। আর ব্যতিক্রম যদি এই এল এর ক্ষেত্রে, ব্যতিক্রম বলতে এখানে তো গুণাকার আছে, এখানে তো ভাগাকার আছে, তাই এখানে মানে পাল্টে গেছে। তো এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এক্ষেত্রে গতিশীল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে এল এবং স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে এল নট। কনসেপ্টটা ক্লিয়ার? এই কোয়েশ্চেনে বলছে একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো 100 মিটার। তাহলে এটা আমাদের স্থির অবস্থার দৈর্ঘ্য দেওয়া আছে, স্থির অবস্থার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। তার মানে একটা টানেল বা একটা সুড়ঙ্গ আছে যেটার দৈর্ঘ্য 80 মিটার। আচ্ছা, বলছে যে সুড়ঙ্গের দৈর্ঘ্য 80 মিটার। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করলো যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। অর্থাৎ ট্রেনটি দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান একই সময় সেটা দেখা গেছে। আচ্ছা, সি এর এককে ট্রেনের বেগ বের করতে বলছে, আমাদের ট্রেনের বেগটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য,
এবং ট্রেন যখন গতিশীল হয়, ট্রেনের গতিশীল অবস্থার দৈর্ঘ্য, যেহেতু ট্রেনটি সুড়ঙ্গের সমান, তাহলে গতিশীল অবস্থায় ট্রেনের দৈর্ঘ্য এই যে 80 মিটার সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। এই 100 মিটার এটা আমাদের হচ্ছে এল নট, এবং এই 80 মিটার গতিশীল অবস্থার দৈর্ঘ্য এটা হচ্ছে এল। আমরা তো আগে জানি যে দৈর্ঘ্যের যে বিকৃতি যে সূত্রটা আছে সেটা হচ্ছে এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে কোনটা বড় কোনটা ছোট? এখানে এল হচ্ছে ছোট, অর্থাৎ গতিশীল অবস্থায় বেগ যেটা সেটা হচ্ছে এল, এবং স্থির অবস্থার বেগ যেটা সেটা হচ্ছে এল নট। তাহলে এখানে তো আমাদের এল তো আছে, অর্থাৎ গতিশীল অবস্থায় বেগ হলো 80 মিটার, এবং এল নট আমাদের আছে 100 মিটার। এখানে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাদের কিন্তু সি এর এককে বেগটা নির্ণয় করতে বলছে, আমাদের ভি লাগবে, সিটা এখন আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে 80 বাই 100, শূন্য শূন্য কাটাকাটি, আর এদিকে থেকে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 8/10, রুটটাকে যদি পাশে আনা হয় তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, এবং স্কোয়ার করলে এখানে 8-এর পর স্কোয়ার করলে 64, এবং 10-এর পর স্কোয়ার করলে 100, এটাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এ পাশে আনলাম, এবং এটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হয়, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর পাশে, আর 1 মাইনাস 64 বাই 100, তাহলে এখানে 100 মাইনাস 64 বাই 100 হিসাব করলে এখানে পাওয়া যাবে 36/100। তাহলে এদিকে তো স্কোয়ার আছে, এদিকে যদি নিয়ে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে ভি বাই সি এদিকে রুট করলে 6/10, অতএব ভি সমান 6/10 সি। তাহলে এটা 0.6 সি বেগটা আমরা বের করতে পারলাম। এটাই আমাদের অ্যান্সার। এই কোশ্চেনে আমাদের বলছে যে কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। এখানে যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রকেট গতিশীল অবস্থায় তার যে দৈর্ঘ্যটা সেটা তার নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, এখানে রকেটের বেগটা বের করতে বলছে, অর্থাৎ ভি বের করতে বলছে, এবং যে শর্ত দেওয়া আছে সেটা বলছে যে রকেটের গতিশীল দৈর্ঘ্য অর্থাৎ এল এবং নিশ্চল দৈর্ঘ্য এল নট। বলছে যে গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের যার সাথে এর থাকে তার সাথে গুণ হয়, নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, এখানে হাফ। হ্যাঁ, এই শর্তটা আমাদের দেওয়া হয়েছে, তো এখান থেকে আমাদের ভ্যালোসিটিটা বের করতে হবে। আমরা কি জানি এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল ইকুয়াল কি পাই, এল নট ইন্টু হাফ, এদিকে এল নট রুট ওভার অফ 1 মাইনাস, আমি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে এক্স ধরে নিলাম। তো এল নট কাটাকাটি, এই রুটটা যদি পাশে আনা হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে, 1/4 থাকে এদিকে, আর 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল পাওয়া যায় 1 মাইনাস 1/4, অর্থাৎ 3/4। তো এক্স ইকুয়াল আমি কি ধরে নিয়েছিলাম যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমি বসে দিই, আর এদিকে 3/4 রুট করে দিলে, এবং সিটা ওই পাশে পার করে দিলে একবারে ভি ইকুয়াল √3/2 সি। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চলমান হলে ল্যাবে পরিমিত এর দৈর্ঘ্যের মান কত? তাহলে এখানে আমাদের নিশ্চল অবস্থার যে দৈর্ঘ্য অর্থাৎ স্থির অবস্থার যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, এবং বেগ দেওয়া আছে আমাদের কাছে, বলছে যে ল্যাবে পরিমিত অর্থাৎ গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কতটা হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য সেটা হচ্ছে এল নট, এবং গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। এল এর মান আমাদেরকে এখানে বের করতে বলছে। তো আমরা কি জানি এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, তো এল নট এর ভ্যালু আমরা জানি 1 মিটার, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি এর ভ্যালু 0.995, সি নিচে সি, এরই পরিষ্কার আছে, এর পরিষ্কার আছে। হ্যাঁ, দুইটার পর 1/স্কোয়ার দিলাম, এসি কাটাকাটি যায়, তো এখানে রুট ওভার অফ 1 মাইনাস 0.95 এর পর স্কোয়ার থাকে। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এর অ্যান্সার আসে 0.31 মিটার। হ্যাঁ, তো এটা আমাদের অ্যান্সার। কি হয়েছে? হয়নি, এটা তো ভুল। কেন ভুল? আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, কিন্তু স্কেলটা তো
প্রস্থ বরাবর গেছে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, কিন্তু স্কেলটা তো তার প্রস্থ বরাবর চলাচল করছে, প্রস্থ বরাবর 0.956 বেগে চলমান। তাহলে এভাবে আমরা ভুল করি। হ্যাঁ, তো এভাবে ভুল করা যাবে না, ভুল করলে নেগেটিভ খাওয়া লাগবে। তাহলে আসল উত্তরটা কি হবে ভাই? দৈর্ঘ্যের তো কোনো বিকৃতি হবে না, দৈর্ঘ্যের মান আছে, দৈর্ঘ্যের কোনো বিকৃতি, দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে? দৈর্ঘ্য কি ছোট হয়ে যাবে? হবে না তো, কারণ প্রস্থ বরাবর চলছে, বেগ তো আর দৈর্ঘ্য বরাবর না। তাহলে অ্যান্সার হবে 1 মিটার, এটা হবে সঠিক অ্যান্সার। এটা ভুল, অনেকে এটা দাঁড়ায় দিবে। এই কোশ্চেনে বলছে যে একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের 1/3 পেতে হলে আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চলতে হবে? তো এখানে যে শর্তটা দিয়েছে যে চলমান দৈর্ঘ্য অর্থাৎ এল, নিশ্চল দৈর্ঘ্য, হ্যাঁ নিশ্চল দৈর্ঘ্য এল নট এর 1/3। আমরা যদি লিখি চলমান দৈর্ঘ্য হচ্ছে এল, নিশ্চল দৈর্ঘ্য হচ্ছে এল নট, যার সাথে এর আছে, দেখো নিশ্চল দৈর্ঘ্যের সাথে কিন্তু এর আছে, যার সাথে এর তার সাথে গুণ, তাহলে নিশ্চল দৈর্ঘ্যের 1/3 এর সাথে 1/3 গুণ হবে। পেতে হলে আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চালাতে হবে, অর্থাৎ ভিটা চাইছে আমার এখানে। হ্যাঁ, সেটা বের করতে হবে আর কি। তো আমরা জানি এল ইকুয়াল এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এল ইকুয়াল এখানে আমরা তো এই শর্তে দেওয়া আছে এল নট ইন্টু 1/3, এদিকে এল নট ওভার অফ 1 মাইনাস আমি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কে আমি এক্স ধরে নিলাম। হ্যাঁ, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে আমি এক্স ধরে নিলাম। এল নট কাটাকাটি, এদিকে 1/3 আছে, রুটটাকে যে পাশে পার করা হয় তাহলে 1/9 হয়ে যাবে, আর এদিকে 1 মাইনাস এক্স, তাহলে এক্সটাকে এই পাশে রেখে এটাকে যদি পাশে পার করা হয় তাহলে 1 মাইনাস 1/9, তাহলে 8/9 হয়। তো এক্স ইকুয়াল কি? এক্স ইকুয়াল ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ ভি বাই সি হোল স্কোয়ার। তো ভি বাই সি এর পাশে রেখে এই হোল স্কোয়ারটাকে যদি এই পাশে পার করা হয় তাহলে রুট হয়ে যাবে। 8 এর পর রুট করলে কত হয়? 2√2, আর 9 এর পর রুট করলে 3 হয়, অতএব ভি হবে 2√2/3, সিটা ওই পাশে পার করে দিলাম, এটাই অ্যান্সার। সহজ না? অনেক সহজ। 25 বছর বয়সী একজন লোক মহাকাশযানে এত দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন, তার বর্তমান বয়স কত? তাহলে এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে? তার আগে যে বয়সটা সেটা দেওয়া আছে এখানে, এবং সে যে দ্রুতিতে চলেছে সেই দ্রুতি দেওয়া আছে, অর্থাৎ ভিটা দেওয়া আছে এখানে আমাদের। পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন, পৃথিবী হিসাবে 30 বছর, অর্থাৎ পৃথিবীর যে সময়টা সেটা তো টি, এখানে টিটা দেওয়া আছে। তার বর্তমান বয়স আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি? টি ইকুয়াল টি নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই টিটা কি? পৃথিবীতে যে সময় সেটা হচ্ছে টি। পৃথিবীতে কত বছর পর এলেন? পৃথিবীতে যে সময় সেটা 30 বছর, তাহলে এখানে 30 লিখলাম। টি নটটা আমরা বের করবো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আমাদের ডাটা দেওয়া আছে আমরা বসে দিই। ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 1.8 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ, আর সি এর ভ্যালু তো আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। দুইটার উপরে আমাদের এখানে স্কোয়ার আছে, একবারে দুইটার উপর স্কোয়ার দিলাম। হ্যাঁ, তো এখানে 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কাটাকাটি। আচ্ছা, এখন আমরা যে হিসাবটা একটু দেখি, উপরে আছে 1.8, নিচে আছে 3, দশমিক তুলে দেওয়ার জন্য উপরে 10 দ্বারা গুণ করলাম, নিচে 10 দ্বারা গুণ করলাম, নিচে 10 দ্বারা করলে 30, তাহলে 3 10 30, 3 দ্বারা কাটাকাটি করলে, আর উপরে 3 6 18, তাহলে 6/10 অর্থাৎ 0.6 থাকে। হ্যাঁ, এখানে থাকবে 0.6, টি নট বাই রুট ওভার অফ 1 মাইনাস 0.6 এর উপর স্কোয়ার। তো 0.6 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে 0.36, 0.36 একের চেয়ে 1 থেকে 0.36 বিয়োগ করলে 0.64, 0.64। হ্যাঁ, তো এখন এটা যদি এই পাশে পার করা হয় 30 ইন্টু রুট ওভার অফ 0.64, তো 0.64 এটা তো 8 আসবে রুট করলে। হ্যাঁ, আমরা 64কে রুট করলে যেমন 8 আসে, তেমন 0.64কে রুট করলে 0.8 আসবে, 0.8 আসবে। তো এখানে 30 ইন্টু 0.8, 0.8কে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা 0.8কে আমরা এইভাবে লিখতে পারি 8/10,
এই শূন্য কাটাকাটি, 3 আসতে 24, এদিকে থাকে T0, T0 এর ভ্যালু 24। তো আগে বয়স ছিল 25 এবং পরে মহাকাশ থেকে ফিরে এসে যে সময়, সেই সময় হচ্ছে 24 বছর। তার টোটাল যে বয়স, তার বয়স হবে, তার বয়স হবে 25 যোগ 24, 49 বছর। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। 49 বছর বয়স হবে তার বর্তমান বয়স। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে, একটি মহাশূন্যযান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান হবে? তাহলে এখানে আমাদের কি কি ডেটা দেওয়া আছে, যে মহাশূন্যে অতিবাহিত দিন, অর্থাৎ এখানে আমাদের T0টা দেওয়া আছে, এবং পৃথিবীতে অতিবাহিত দিন, অর্থাৎ পৃথিবীতে সময়টা দেওয়া আছে T। হ্যাঁ, T0টা দেওয়া আছে। আমাদের বলছে যে মহাশূন্যযানের দ্রুতি কত। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ভিটা চাইছে। আমরা কি জানি, টি ইকুয়াল T0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমাদের টিটা দেওয়া আছে 4 দিন, T0টা দেওয়া আছে 2 দিন, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমি এক্স ধরে নিলাম। তো এখানে যদি আমরা হিসাব করি, এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স এটা এই পাশে গেল, তাহলে 4 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, 4 এখানে গুণ আকার আছে, তাহলে এদিকে আসে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এদিকে থেকে 1 মাইনাস এক্স, এদিকে থেকে 2/4, অর্থাৎ হাফ থাকে। তো এই রুটটা যদি এ পাশে নিয়ে যাওয়া হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে 1/4। আচ্ছা, এখন এক্সটাকে এই পাশে রেখে সব ওয়ানটাকে যদি পাশে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এক্সটাকে ওই পাশে এবং 1 মাইনাস 4টাকে এই পাশে আনলে বলা 1 মাইনাস 1/4 হয়। এখান থেকে হিসাব করলে 3/4 আসে। এক্স ইকুয়াল কি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ধরছিলাম, তাহলে ভি বাই সি, রুটটা ওই পাশে, স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট, তাহলে √3/2, তাহলে ভি ইকুয়াল √3/2 সি। এটা হলো অ্যান্সার। একটা শর্টকাট শিখাই দে। হ্যাঁ, যদি কোশ্চেনে কখনো বলে যে ভরের ক্ষেত্রে হোক, সময়ের ক্ষেত্রে হোক, দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি হয়, কোশ্চেনে যদি বলা হয় যে দ্বিগুণ অথবা অর্ধেক, তাহলে বেগ বের করো, চোখ বন্ধ করে তখন v√3/2 সি হবে। দ্বিগুণ বলুক আর অর্ধেক বলুক, হ্যাঁ, মানে অত মানে বোঝা লাগবে না, তুমি যদি দ্বিগুণ অথবা অর্ধেক দেখো, মানে তোমার কোনো কিছু দেখারই দরকার নেই, যদি দেখো দ্বিগুণ অথবা অর্ধেক, পৃথিবীতে যে সময়টা অতিবাহিত হয়েছে তার চেয়ে মহাকাশে দ্বিগুণ অথবা অর্ধেক, যে কোনো কিছু থাক, কোনো দেখার বিষয় নেই। দ্বিগুণ অথবা অর্ধেক থাকলে চোখ বন্ধ করে √3/2 সি দেওয়া যায়। এটা কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায়। এটা এভাবেই দেওয়া থাকে কোশ্চেন গুলোতে। বলছে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে এর ভর কত হবে? আমরা জানি কোনো বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলে তাহলে তার বেগ বাড়ে, বেগ যত বাড়বে ভর তত বাড়বে। বাড়তে বাড়তে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হবে তখন এটা অসীমে গিয়ে পৌঁছাবে। তো অ্যান্সার হবে এখানে অসীম। কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে তার ভর কত হবে? অসীম হবে। আচ্ছা, নেক্সটে যে কোশ্চেনে বলা হয়েছে যে 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ এত হলে, অর্থাৎ এখানে আমাদের ভর দেওয়া আছে স্থির ভরটা, আর বেগটা দেওয়া আছে এখানে আমাদের, বলছে গতিশীল অবস্থায় বস্তুর ভর কত। আচ্ছা, আমরা কি জানি m ইকুয়াল m0 ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কোনটা বড় কোনটা ছোট? m বড়, m0 ছোট। অর্থাৎ গতিশীল অবস্থায় ভর হচ্ছে m এটা, আর এটা হচ্ছে নিশ্চল অবস্থায় ভর m0। তো এখানে নিশ্চল অবস্থায় ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে এখানে 2 দিলাম, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো এটা একবারে হোল স্কোয়ার দেবো। ভি এর ভ্যালু দেওয়া আছে 1/3 সি, তাহলে 1/3 সি, আর নিচে আছে সি, এই সি কাটাকাটি, তাহলে 1/3 এরপর স্কোয়ার, এখানে একবারে লিখলে 1/9 আসবে। হ্যাঁ, 1/9। তো এখানে 8/9 আসে। আরো যদি হিসাব করা হয়, এখানে 8 এর উপর রুট করলে 2√2 আসে, আর 9 এর উপর রুট করলে বলা 3 আসে। এই 3টা তো উপরে পাঠানো যাবে, তাই না? 3 উপরে পাঠানো যাবে, এই টু কাটাকাটি, √3/2। অতএব গতিশীল অবস্থায় বস্তুটির ভর হবে √3/2 সি, সরি √3/2 কেজি। আমি হয়তো একটু মিস্টেক করছি, ওইটা 3/√2 আর কি, ও ক্যালকুলেশন ঠিকই আছে, লাস্টে লিখতে ভুল করছি।
এখন এই দুইটা কোয়েশ্চেন আমরা একটু দেখব। এখানে প্রথমটাতে বলছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়ালে এর ভরের কি হবে। আমরা সবাই জানি বস্তুর বেগ বাড়ালে বস্তুর ভরও বেড়ে যায়, তাই না? আমরা সবাই জানি। এবং দ্বিতীয়টাতে বলছে বস্তুর নিশ্চল ভর এবং চলমান ভরের মধ্যে সম্পর্ক কোনটি। ওই যে আমরা শিখছিলাম এম ইকুয়াল এম নট ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই ডিরেক্ট সূত্রটাই তুলে দিছে, এটাও খ। তো এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু আসতেই পারে, কারণ গুচ্ছতে অতটা কঠিন কোশ্চেন করে না, এগুলো আসতেই পারে। এখন আমরা যে টপিকটাতে যাব এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে ফোটন। ফোটনের শক্তি রিলেটেড যতটুকু যা আছে সবকিছু আমরা এই অল্প একটু সময়ের মধ্যেই শেষ করে ফেলবো। তো ফোটনে যদি আমরা যাই, ফোটনের শক্তি, হ্যাঁ, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, ফোটনের নিশ্চল ভর হচ্ছে 0, এটি আলোর বেগে চলাচল করে এবং ফোটনের কোনো চার্জ নেই। এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। এবং ফোটনের শক্তির যে সূত্রটা সেটা হচ্ছে E ইজ ইকুয়াল HF বা hc বাই ল্যামডা। হ্যাঁ, এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এই প্লাঙ্কের ধ্রুবকের এই যে এককটা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তাছাড়া এর মানে অতটা যায় আসে না। মান 6.6 পর্যন্ত মনে রাখলে হয়, এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এর একক, জুল সেকেন্ড। হ্যাঁ, এখন আমরা কোয়েশ্চেন সলভে চলে যাব। তিনটা কোয়েশ্চেন একটু সলভ করার চেষ্টা করব। তো প্রথমটাতে বলছে কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয়, তাই বলছে। খেয়াল রাখবে, বৈশিষ্ট্য নয় এটা জানতে চাইছে কিন্তু। অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু অনেক পপুলার একটা কোয়েশ্চেন, যে মানে এটা আসে, এবং নয় এই শব্দটা অনেক পপুলার, সবার শেষে লেখা রাখবে নয়। যদি এতটুকু কেউ মনোযোগ দিয়ে পড়ে আর নয়টাকে কেউ যদি অমনোযোগী হয়ে পড়ে, তাহলে কোনটি ফোটনের বৈশিষ্ট্য এর 4 শূন্য, সে কিন্তু এটা দেখা দেবে, এটা কিন্তু ভুল। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে শেষে কিন্তু 9 লেখা আছে। তাহলে আমরা একটু যদি দেখি আচ্ছা, ফোটনের বৈশিষ্ট্য কি কি। এর ভর শূন্য হয় স্থির অবস্থায়, এর চার্জ নাই, চার্জহীন অর্থাৎ চার্জ শূন্য, আর এটি আলোর বেগে চলাচল করে। এই তিনটা তো আমরা বৈশিষ্ট্য জানি। তাহলে এখানে এর বাইরে কি আছে, এর বাইরে আছে এর ভরবেগ শূন্য। ফোটনের কি ভরবেগ শূন্য? না, ফোটনের ভরবেগ তো শূন্য নয়। ফোটন যখন নিশ্চল অবস্থায় থাকে তখন তার ভর শূন্য, কিন্তু যখন সে গতিশীল অবস্থায় থাকে তখন তো তার ভর শূন্য না, তখন তার একটা বেগও রয়েছে, সে আলোর বেগে চলাচল করে, তাই ফোটনের ভরবেগ শূন্য না। এটা হবে অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে যদি আমরা একটু দেখি, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কোনটি। আমরা প্লাঙ্কের ধ্রুবক এইচ এর আমরা একক দিন জানছিলাম যে জুল সেকেন্ড। আচ্ছা, এখান থেকে কিন্তু এর মাত্রা বের করা অনেক সহজ। জুল, জুলকে যদি ভাঙ্গা হয়, আর যদি একদম মনে না থাকে, একদম বেসিক থেকে যদি সে আসে, কাজের একক কি? কাজের একক জুল। তো কাজ ডাব্লিউ সমান সমান এফ এস। হ্যাঁ, এফ সমান আমরা কি লিখতে পারি? এম এ। তো এম এ লিখলাম, এস এস এর জায়গায় থাকলো। এমটা কি? এমটা তো ভর, তো ভরের একক কি? কেজি। এটা কি? এ তো ত্বরণ, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে এস, এসটা কিন্তু সরণ, তার একক কি? তার একক হচ্ছে মিটার। তাহলে এটা এখানে আমরা একটু হিসাব করি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তো জুল, এতটুকু কিন্তু জুলের হিসাব। হ্যাঁ, এতটুকু কিন্তু জুলের হিসাব, তার সাথে সেকেন্ড গুণ আকারে আছে। তো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এর সাথে সেকেন্ড আছে, তো এখানে সেকেন্ড ইনভার্স 1 আসলো। তো এখানে যে মাত্রা হিসেবে লিখতেছি আমরা, তো কেজির একক কি? এম। আর মিটারের মাত্রা কি? এল। এরপর স্কোয়ার স্কোয়ার দিলাম, এবং সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, এরপর ইনভার্স হচ্ছে ইনভার্স। তো এই তো এম এল স্কোয়ার টি ইনভার্স 1 এখানে কই আছে? এম এল স্কোয়ার টি ইনভার্স 1 গ নাম্বার আছে। হ্যাঁ, তারপরে আমরা তারপরটা দেখি, আচ্ছা, কোন ফোটনের শক্তি সবচেয়ে কম। এটা একদম সহজ, আমরা কি জানি? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। হ্যাঁ, তো এখানে বলছে যে শক্তি কম, তো শক্তি যদি কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান সবচেয়ে বেশি, তাই না? এটা তো ব্যস্তানুপাতিক। শক্তি সবচেয়ে কম, শক্তি কম, তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, আমরা যে এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রম আছে, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, সেটাতে যদি যাই, সবচেয়ে কম ইউভি, আমি ইউভি থেকে শুরু করলাম আর কি, গামা আছে, এক্স রে আছে, আমি ইউভি থেকে শুরু করলাম। ইউভির চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? দৃশ্যমানের, দৃশ্যমান আলোর। তারপর কি আছে? তারপর আছে আইআর অর্থাৎ
অবলোহিত। তারপরে কি আছে? তারপর আছে মাইক্রোওয়েভ। তারপরে কি আছে? তারপর আছে রেডিও ওয়েভ। হ্যাঁ, রেডিও ওয়েভ। তো এখানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের, তার সবচেয়ে শক্তি কম হবে রেডিও ওয়েভের, তাই না? ল্যাম্ডা বেশি, শক্তি কম। ল্যাম্ডা কার বেশি? রেডিও ওয়েভের ল্যাম্ডা বেশি, তাহলে রেডিও ওয়েভের শক্তি কম। তাহলে রেডিও ওয়েভ কই আছে? এটা হবে অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেনটাতে বলছে যে 6.63 × 10⁻19 জুল শক্তি বিশিষ্ট একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? ন্যানোমিটার এককে আমাদের প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখানে শক্তিটা দেওয়া আছে, অর্থাৎ এখানে ই দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, ল্যাম্ডাটা চাইছে। আমরা কি জানি? ই ইকুয়াল এইচসি বাই ল্যাম্ডা। তো ই এর ভ্যালু কত? 6.63 × 10⁻19। এইচ এর ভ্যালু কত? 6.626। কত লিখতে হবে? লিখলাম × 10⁻34। আলোর বেগ কত? 3 × 10⁸। আর ল্যাম্ডাটা চাইছে। হ্যাঁ, তো 6.626 না লিখে 6.63 আমরা লিখতে পারি। তো ল্যাম্ডাটা এই পাশে আনলে আর এটাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে এরকম আসবে আর কি, 6.63 × 10⁻34 × 3 × 10⁸। এবারে 6.63 × 10⁻19। তো 6.63 6.63 কাটা, তো এখানে থাকে, উপরে থাকে 3 × 10⁸ × 10⁻34, আর নিচে থাকে 10⁻19। তো এটা 10⁻19 যদি উপরে নিয়ে যায়, তাহলে এটা পজিটিভ আসবে, 10⁻19 আসবে। তো -10 এর উপরে হিসাব করছে। হ্যাঁ, -34 + 19 হিসাব করলে কত আসে? -15 আসে। তো -15 এর সাথে যদি আমি 8 যদি যোগ করি, এখানে 10⁸ আছে না, যোগ করলে কত আসে? -7 আসে, তাই না? হ্যাঁ, তো এখানে ল্যামডার ভ্যালু আসে 3 × 10⁻7 মিটারে আসে। হ্যাঁ, তো আমাদের তো চাইছে ন্যানোমিটারে। ন্যানোমিটারে নেওয়ার জন্য কি করা লাগবে? 10⁹ দিয়ে গুণ করতে হবে। 10⁹ দ্বারা গুণ করলে আসে 10⁻²। তাহলে 3 × 10⁻² অর্থাৎ 300 ন্যানোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব। তো প্রথমটাতে বলছে ফোটনের ভরবেগ কোনটি? হ্যাঁ, আমরা ফোটনের শক্তির যে সূত্রটা জানি, E = hf। হ্যাঁ, hf জানি। ফোটন তো গতিশীল অবস্থায় থাকে, গতিশীল অবস্থায় তো তার ভরবেগ পাওয়া যাবে, সেই অবস্থায় তো তার ভরবেগ পাওয়া যাবে না। তো গতিশীল অবস্থায় কোনো বস্তুর মোট শক্তির সূত্র কি? E = mc², না? তো E এর জায়গায় mc² লেখা যায়, আর এদিকে hf আছে। তো ভরবেগ যদি আমরা এই পাশে রাখি, অর্থাৎ mc যদি এই পাশে রাখি এবং আরেকটা c এর সাথে তো গুণ আকারে আছে, সেই সিটাকে যদি এই পাশে পাঠাই, তাহলে hf/c। ভরবেগ মানে ভর এবং বেগের গুণ, না? ভর এবং বেগ, ফোটন তো আলোর বেগে তো চলাচল করে, তাহলে c, তাহলে mc, অর্থাৎ এটাই তো p, ভরবেগ। আর এদিকে থাকে hf/ac, একটা c এর পাশে আনলে hf/c। তো ফোটনের যে ভরবেগ, সেই ভরবেগ p = hf/c। তো hf/c কই আছে? বি নাম্বার, এটা হবে অ্যান্সার। পরেরটাতে আমরা যদি যাই, 6.63 ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক হলো, মানে ফোটনের কম্পাঙ্কটা চাইছে। আমরা কি জানি? E = hf। ঠিক আছে, এখানে কম্পাঙ্ক চাইছে, তাহলে এফটা এর পাশে রেখে E/h। তো এখানে ইটা দেওয়া আছে, ফোটনের এত ইলেকট্রন ভোল্ট ফোটনের, হ্যাঁ, এর শক্তিটা ই দেওয়া আছে 6.63 ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে নিই, কেন জুলে নেব? কারণ এই অপশনে সবকিছু কিন্তু পার সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ হার্জে দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে, তাহলে এসআই একক নিতে হবে না? হ্যাঁ, সেজন্য ইলেকট্রন ভোল্টকে যদি আমি জুলে নিতে চাই, তাহলে 1.6 × 10⁻19 দ্বারা গুণ করতে হয়। আর এর নিচে আছে এইচ। হ্যাঁ, এইচ এর ভ্যালু কত? 6.63 × 10⁻34। তো 6.63 কাটাকাটি, এখানে কি থাকে? 1.6 × 10⁻19, আর নিচে থাকে 10⁻34। হিসাব করলে আসবে 1.6 × 10⁻15। দেখা যাচ্ছে যে এখানে 1.6 আছে, 1.6, তো এই অপশন ছাড়া অন্য কোনো অপশন নাই, এটা হিসাবও করার দরকার নেই, এই অপশনটা আমরা লাগিয়ে দিতে পারবো। এখন আমরা সেই বিখ্যাত টপিকে চলে যাব, আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কে যে টপিকটা রয়েছে এই অধ্যায়ে, সেই টপিকে চলে যাবে। হ্যাঁ, তো এখানে এই টপিকে অল্প একটা সূত্র আছে, যেমন কোনো বস্তুর নিশ্চল অবস্থায় শক্তি, হ্যাঁ,
নিশ্চল অবস্থায় শক্তি, এটাকে ই নট দ্বারা প্রকাশ করতে পারি, ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার। এবং গতিশীল কোনো বস্তুর মোট শক্তি, গতিশীল অবস্থায় মোট শক্তি ই ইকুয়াল এম সি স্কোয়ার। নিশ্চল অবস্থায় শক্তি ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার এবং গতিশীল অবস্থায় মোট শক্তি ই ইকুয়াল এম সি স্কোয়ার। গতিশীল অবস্থায় মোট শক্তি ইকুয়াল এম সি স্কোয়ার। এখান থেকে আমরা গতিশক্তি বের করতে পারি। গতিশক্তি ই কে ইকুয়াল এম মাইনাস এম নট সি স্কোয়ার। গতিশক্তি ই কে ইকুয়াল এম মাইনাস এম নট সি স্কোয়ার। এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বস্তুর শক্তির সাথে ভরবেগের সম্পর্ক, সেটা হচ্ছে ই ইকুয়াল পিসি। আরো সূত্র রয়েছে, সেগুলো সূত্র অনেক বড়, ওগুলো আমাদের দরকার নেই। এই 4টা সূত্র, ই ইকুয়াল পিসি, ই হচ্ছে শক্তি, বস্তুর শক্তি, পি হচ্ছে ভরবেগ, আর সি হচ্ছে আলোর বেগ। গতিশক্তি ই কে ইকুয়াল এম মাইনাস এম নট সি স্কোয়ার। গতিশীল অবস্থায় মোট শক্তি ই ইকুয়াল এম সি স্কোয়ার। নিশ্চল অবস্থায় শক্তি ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার। এই 4টা সূত্র আমরা জানি, তাহলে এই টপিকের মোটামুটি সবকিছু আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। শুরু করা যাক এখন কোশ্চেন সলভিং। কোন কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, সেক্ষেত্রে কণাটির গতিশীল ভর স্থির ভরের কত গুণ? আচ্ছা, এখানে আমাদের গতিশক্তি এবং স্থির অবস্থার শক্তির মধ্যে সম্পর্ক দেওয়া আছে। আমরা জানি গতিশক্তি হচ্ছে ই কে আর স্থির অবস্থার শক্তি ই নট। বলছে যে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তাহলে এর সাথে 2 গুণ। আচ্ছা, ই কে সমান আমরা কি লিখতে পারি? এম মাইনাস এম নট সি স্কোয়ার। আর এদিকে ই নট সমান এম নট সি স্কোয়ার ইন্টু 2। আচ্ছা, তো এখান থেকে সি স্কোয়ার তো কাটাকাটি যায়, হ্যাঁ। তো এম মাইনাস এম নট এদিকে থাকে আর এদিকে 2 এম নট থাকে, অতএব এম ইকুয়াল লেখা যায় 3 এম নট। তো আমার এখানে কি চাইছে? এখানে চাইছে যে কণাটির গতিশীল ভর অর্থাৎ এম স্থির ভরের কত গুণ? গতিশীল ভর এম, স্থির ভর 3 গুণ। তাহলে অ্যান্সার হবে খ নাম্বার, গতিশীল ভর স্থির ভর 3 গুণ। একটি বস্তুর মোট শক্তি এর স্থির শক্তির দ্বিগুণ। আলোর দ্রুতি সি হলে কণাটির দ্রুতি চাইছে এখানে। তো মোট শক্তি ই, এর স্থির শক্তি এ নট, এর দ্বিগুণ। আমরা মোট শক্তি ই সমান সমান কি জানি? এম সি স্কোয়ার ইকুয়াল এম সি স্কোয়ার। এবং ই নট সমান জানি, স্থির অবস্থায় শক্তি ই নট সমান জানি এম নট সি স্কোয়ার। এখানে দুই গুণ আছে, হ্যাঁ। সি স্কোয়ার কাটাকাটি, তাহলে এখানে আমরা পাই এম ইকুয়াল 2 এম নট, হ্যাঁ। এই শর্ত আমরা এখানে পাই। ওই যে আমরা জানছিলাম যে এম ইকুয়াল এম নট ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এম এর জায়গায় কিন্তু এখানে 2 এম নট লেখা যাবে, আর এদিকে এম নট থাকে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমি এক্স ধরে নিলাম, হ্যাঁ। তো এম নট কাটাকাটি, এদিকে 2 থাকে, 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এদিকে 1 থাকে। এই 2টা এ পাশে নিয়ে গেলে হাফ হয়ে যাবে, হ্যাঁ। গুণ আছে, ভাগ হয়ে যাবে। এই যে রুট আছে, রুটটা এ পাশে নিয়ে গেলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি 1 মাইনাস এক্স ইকুয়াল 1/4। তাহলে এক্স ইকুয়াল লেখা যায়, ওপাশে নিয়ে গেলে বলা 3/4। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 3/4। অতএব ভি ইকুয়াল 3/2 সি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অ্যান্সার হবে খ নাম্বার। আরেকবার বুঝাই দেই। কোশ্চেনে বলছে একটি বস্তুর মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ। আমরা জানি মোট শক্তি হচ্ছে ই এবং স্থির ভর শক্তি হচ্ছে ই নট। তো স্থির ভর শক্তির দ্বিগুণ যেহেতু, তাহলে এখানে 2 দ্বারা গুণ। তো আমরা ই সমান এম সি স্কোয়ার লিখতে পারি, ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার লিখতে পারি। 2 গুণ আছে, 2 গুণ আছে এখানে, হ্যাঁ। তো সি স্কোয়ার দুই পাশে থেকে কাটাকাটি, এম ইকুয়াল 2 এম নট থাকে। তো আমরা ভর যে বৃদ্ধি হয় এই সূত্র জানছিলাম। ভর বৃদ্ধির সূত্র কি ছিল? এম ইকুয়াল এম নট ডিভাইড রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই যে এম ইকুয়াল 2 এম নট এখানে পাইছি, তো এখানে 2 এম নট বসানো যায়। এম নট দুই পাশ থেকে কাটাকাটি, আর এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমি এক্স ধরে নিছি, হ্যাঁ। তো এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স এটা এই পাশে নিয়ে নিলে 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স থাকে, আর এদিকে থাকে 1। 2টাকে এ পাশে নিয়ে গেলে 1/2 হয়, রুট এ পাশে নিয়ে গেলে স্কোয়ার হয়ে যায়, তাহলে 1/4 আসে, আর এদিকে থাকে 1 মাইনাস এক্স। তো এক্সটাকে ওই পাশে নিয়ে যাই,
আর 1 মাইনাস 4 এ পাশে যদি নিয়ে আসি তাহলে 1 মাইনাস 1/4 3/4 আসে আর দিকে থাকে x। তো x ইকুয়াল কি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ধরে নিয়েছিলাম, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এদিকে থাকে 3/4, স্কোয়ার দিকে নিয়ে গেলে রুট হয়ে যাবে আর সিটা এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল আসে √3/2c। খ নাম্বার অ্যান্সার। এখন আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব। প্রথমটাতে বলছে একটি বস্তুর মোট শক্তি পরিমাপ করে স্থিতাবস্থার 3 গুণ পাওয়া গেল, বস্তুটির দ্রুতি কত? এটা কিন্তু আগের ওই মানে টাইপেরই কোশ্চেন, তবে এটা সহজভাবেও করা যায়। আগে আমি ওই নিয়মে করাবো, পরে সহজ যেভাবে করা যায় ওইভাবে করাবো। সহজভাবে করতে গেলে এক্সট্রা একটা সূত্র মুখস্থ রাখতে হয়, আর ওইভাবে করতে চাইলে একটু বড় হয়ে যায়। তো এখানে কি বলছে যে মোট শক্তি পরিমাপ করে স্থিতাবস্থার 3 গুণ পাওয়া গেল। মোট শক্তি কি ই, স্থিতাবস্থার শক্তি কি ই নট, এর 3 গুণ পাওয়া গেল। তো ই ইকুয়াল কি জানি আমরা এম সি স্কোয়ার, আর ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার, এখানে 3 আছে, সি স্কোয়ার কাটাকাটি। তো এখানে পাওয়া গেল এম ইকুয়াল 3 এম নট। হ্যাঁ, তো আমরা কি জানি এম ইকুয়াল এম নট ডিভাইড √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, তো এম ইকুয়াল কি পাইছে 3 এম নট, 3 এম নট, আর এদিকে এম নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমি এক্স ধরে নিই। হ্যাঁ, সহজের জন্য এম নট কাটাকাটি। তো এদিকে আসে 3 √1 মাইনাস এক্স, আর এদিকে আসে 1, 3 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, √1 মাইনাস এক্স এদিকে 1/3। তো এই রুটটা যদি পাশে পার করা হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস এক্স ইকুয়াল 1/9। এক্সটাকে এ পাশে নিয়ে যাই আর 1/9টাকে এ পাশে আনি, তাহলে এক্স ইকুয়াল পাওয়া যাবে 8/9, তাই না? 9 মাইনাস 1/9, তাহলে 8/9। তো এক্স ইকুয়াল কি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো এখান থেকে ভি ইকুয়াল পাওয়া যাবে, এদিকে রুট করে যাবে 2√2/3c। কেমন হলো বোঝা গেছে? এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো অর্থাৎ ভি বাই সি হোল স্কোয়ার, এইদিকে স্কোয়ার যদি এই পাশে নিয়ে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে √8/9 অর্থাৎ 2√2/3। আর সি এদিকে ভাগ আকারে আসছিল, এদিকে নিয়ে গুণ আকারে হয়ে গেল, তো ভি ইকুয়াল কত পাওয়া গেল 2√2/3 ইন্টু সি। এতে কত বি নাম্বারে আছে। আচ্ছা, আমরা পরেরটা তো একটু দেখি। ও হ্যাঁ, এটা আরেকটা নিয়মে করা যায়, সেটার জন্য এক্সট্রা একটা সূত্র মনে রাখতে হয়, ওই নিয়মেও আমি দেখাই দিই। তো ওই সহজ নিয়মে যদি আমরা করি তাহলে আমাদের প্রথমে যে শর্তটা ছিল সেটা কি ছিল, ই ইকুয়াল ই নট ইন্টু 3। হ্যাঁ, তো সরাসরি বেগ বের করার সূত্র হচ্ছে ভি ইকুয়াল √1 মাইনাস ই নট বাই ই স্কোয়ার ইন্টু সি। হ্যাঁ, সি গুণ আকারে আছে। তো এখান থেকে যদি আমরা একটু করি √1 মাইনাস ই নটের জায়গায় ই নটই রাখলাম, আর ই ইকুয়াল কি লেখা যায়, ই ইকুয়াল লেখা যায় 3 নট। তো 3 নট এখানে যদি আমরা লিখি, এরপর স্কোয়ার আছে আর সি গুণ আকারে আছে, ই নট কাটাকাটি, √1 মাইনাস 1/3 এর পর স্কোয়ার আছে, তাহলে 1/9, 1/9 এবং সি গুণ আকারে আছে। তো 1 মাইনাস 1/9 মানে কি 9 মাইনাস 1/9 অর্থাৎ 8/9। 8/9 এর √8/9 মানে কি 8 এর উপর রুট করলে 2√2, আর 9 এর উপর রুট করলে 3, তাহলে 2√2/3c। এটা হবে ভি এর মান। ওই হিসেবে করলে ভালো, বি নাম্বার অ্যান্সার। এখানে দ্বিতীয় নাম্বারে যে কোশ্চেনে বলছে c/√2 বেগের একটি প্রোটনের গতিশক্তি এত। আচ্ছা, ই কে সমান সমান এত। হ্যাঁ, ভরবেগটা আমার চাইছে, তাহলে এখানে আমার প্রোটনের গতিটা দেওয়া আছে, ভি দেওয়া আছে আমার এখানে, এখানে গতিশক্তিটা দেওয়া আছে, আমার ভরবেগ চাইছে। আমরা কি জানি ই কে সমান সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো ই কে এর ভ্যালু আমার দেওয়া আছে 0.414 এম নট সি। এটা যদি গুণ করা হয় এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার যে পাশে আনা হয়, টাইপিং মিস্টেক, এম নট সি স্কোয়ার আছে, এই এম নট সি স্কোয়ার যে পাশে আনা হয় তাহলে কি আসে 0.414 এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, আর এদিকে এম সি স্কোয়ার। তো কি 0.414 এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, এই যোগ করলে কি হয় 1.414 এম নট সি স্কোয়ার। এই 1.414 এটাকে আমরা এভাবে না লিখে এটাকে একটু ভালোভাবে লেখা যায়। আমরা তো জানি যে √2 এর ভ্যালু আসে
1.414 চলতে থাকে। হ্যাঁ, তো এটা 1.414 না লিখে এখানে √2 লিখে দিই, তাহলে আসলে অপশনের সাথে মিলে যাবে আর কি। আর এদিকে আসে mc², c² কাটাকাটি, অর্থাৎ m ইকুয়াল লেখা যায় √2 × m0। তোমার কি চাইছে? আমার কাছে ভরবেগ p ইকুয়াল কি লেখা যায়? ভর এবং বেগের গুণফল। বেগ কত? বেগ কিন্তু এটা কিন্তু v, c/√2। তো m সমান কি? √2m নট আর c/√2। ঠিক আছে, এই √2 কাটাকাটি, p সমান লেখা যায় m0 c। এটাই অ্যান্সার। এখন আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব। তো প্রথমটাতে বলছে যে 9 × 10⁻15 9 × 10⁻15 জুল গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত কেজি? হ্যাঁ, তো এটা কিন্তু গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি ইকে সমান দেওয়া আছে 9 × 10⁻15। তো ইকে সমান আমরা কি লিখতে পারি? m - m0 c²। কিন্তু আমার ভরই চাইছে, হ্যাঁ, তার মানে m চাইছে এখানে 9 × 10⁻15। তো c ইকুয়াল লেখা যায় 3 × 10⁸। তাহলে c² ইকুয়াল কি লেখা যাবে? এরপরে স্কোয়ার করলে কত আসে? 9 × 10⁻16। তো আমি এই পাশে m - m0 কে রাখলাম, আর এদিকে 9 × 10⁻15 আছে, আর c²টাকে এই পাশে পাঠালাম। হ্যাঁ, c²টাকে এই পাশে পাঠালে মান কত আসবে? 9 × 10⁻16। এটা কাটাকাটি, এদিকে কত থাকে? এদিকে থাকে 10⁻15 আছে, আর এখানে 10⁻, এখানে আছে 10⁻16। তো হিসাব করলে 10⁻31 আসে। হ্যাঁ, 10⁻31। এই m0টাকে যদি আমি এই পাশে পাঠাই, m ইকুয়াল m0 প্লাস 10⁻31। m0 এর ভ্যালু কত? m0 এর ভ্যালু তো ইলেকট্রনের ভরের সমান, তাই না? m0 তো ইলেকট্রনের ভর, তো 9.1 × 10⁻31 প্লাস 10⁻31 হিসাব করলে কত আসে? 9.1 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 10.1 × 10⁻31। এটা হচ্ছে m এর ভ্যালু। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। হ্যাঁ, এটা কেজি। পরটাতে আমরা যদি যাই, পরটাতে কি বলছে? শূন্য ভর এবং ই গতিশক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি? আচ্ছা, অনেকেই যেটা করবে যে ভর যেহেতু শূন্য তাহলে ভরবেগও শূন্য, কারণ ভরবেগ p ইকুয়াল তো ভর এবং বেগের গুণফল অর্থাৎ mv। যেহেতু এটা শূন্য তাহলে এটাও শূন্য হয়ে যাবে, তাই না? সেই জন্য অনেকে শূন্য কিন্তু দাগায় দিবে। এটা কি ঠিক? না, এটা ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে এটা কিন্তু ফোটনের ক্ষেত্রে, হ্যাঁ, এবং এখানে কিন্তু গতিশক্তিটাও দিয়ে দেওয়া আছে ই গতিশক্তি বিশিষ্ট। তাহলে আমরা এখানে কিন্তু ভরবেগ শূন্য এটা কিন্তু বলতে পারবো না, এটা ভুল হয়ে যাবে। আমরা যদি রাইট অ্যাপ্রোচে যদি যাই, তাহলে গতিশক্তি যদি ই হয়, ভরবেগ আমাদের চাইছে, হ্যাঁ, ভরবেগ পি চাইছে। আমরা কি জানি? ই ইকুয়াল পিসি জানি না? পি ইকুয়াল কি লেখা যাবে? ই/সি। ঠিক আছে, এটা হবে ভরবেগ ই/সি আছে। এই তো ক নাম্বারের অ্যান্সার। কেউ যদি না বোঝে তাহলে আরেকবার বুঝে দিই। আমরা কি জানি? ই ইকুয়াল mc², তাই না? এটাকে কিভাবে লেখা যায়? mc × c লেখা যায়। mc এটাই তো ভরবেগ, p × c। এখান থেকে ই ইকুয়াল পিসি আসে। হ্যাঁ, তো সেখান থেকে যদি আমি ভরবেগ p সমান কি লেখা যাবে? ই/সি, সেটা লিখছি। এখন আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, এখানে অল্প কয়েকটা সূত্র জানলে হয়ে যায়। যেমন hf = hf0 প্লাস ek, অথবা ac/λ equal ac/λ0 প্লাস k। এখানে f0 হচ্ছে শোষণ কম্পাঙ্ক, λ0 হচ্ছে শোষণ তরঙ্গদৈর্ঘ্য। হ্যাঁ, আর এটা হচ্ছে শক্তি, আর এটা হচ্ছে গতিশক্তি।
অত আমি ডিটেলসে যাবো না, অত কনসেপ্টে যাবো না, হ্যাঁ। আর এখানে ই কে সমান সমান দুইটা লেখা যাবে, ই কে সমান সমান লেখা যাবে হাফ এম ভি স্কোয়ার। এমটা ইলেকট্রনের ভর, আর এই ভিটা এটা কিন্তু বেগ, হ্যাঁ। আবার এই ই কে সমান সমান লেখা যাবে ই ইন্টু ভি নট। এই ই কি, এই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর এই ভি নটটা কি, ভিটা হচ্ছে নিবৃত বিভব, হ্যাঁ, নিবৃত বিভব। এই কয়েকটা সূত্র জানলে এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে সলভ করা যাবে। এখান থেকে খুব একটা এমসিকিউ আসে না, এটা বোর্ড কোয়েশ্চেন কিংবা ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তবে ভার্সিটিতে এখান থেকে কোয়েশ্চেন আসে না। এখন আমরা এই দুইটি কোয়েশ্চেন সলভ করব। তো তার প্রথমটাতে রয়েছে 2 × 10⁻15 হার্জ কম্পাঙ্কের আলোর এত কার্যাপেক্ষ। এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, আলোর কম্পাঙ্ক অর্থাৎ এফ দেওয়া আছে, এবং কার্যাপেক্ষকটা আমাদেরকে এখানে দেওয়া আছে। ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তিটা কত, হ্যাঁ। আমরা কি জানি, আমরা জানি এইচ এফ ইজ ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস ই কে, ঠিক আছে। তো এখানে আমাদের কম্পাঙ্কটা দেওয়া আছে, তাহলে এইচ এর ভ্যালু কত, 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু কম্পাঙ্ক কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, হ্যাঁ। আর এদিকে কার্যাপেক্ষক এই এইচ এফ নট, এটাই তো কার্যাপেক্ষক, কার্যাপেক্ষকের ভ্যালু দেওয়া আছে 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্লাস ইকে, হ্যাঁ। ইকেটা কি, ইকেটাই তো গতিশক্তি, গতিশক্তি বের করতে বলছে। তাহলে গতিশক্তি এদিকে রেখে বাকিটাকে এই পাশে পারো যদি করি, তাহলে ইকে ইকুয়াল এদিকে গুণ করি, তাহলে 6.63 সাথে সাথে 2 গুণ করা হয় তাহলে কত আসে, 6 দিয়ে কোনো 12, হ্যাঁ, প্লাস আর 0.63 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে কত আসে, 1.326 আসবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যদি যোগ করা হয় তাহলে কত আসে, 13 দশমিক, সরি এটা 1.26 আসবে, কেন, 6 দিয়ে কোনো 12 আর 3 দিয়ে কোনো 6, 1.26, হ্যাঁ। তাহলে যোগ করলে 13.26 আসে এখানে। তো এই দুটার গুণফল 13.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 15 কত আসে, -15 -19 10 মাইনাস 19, এখান থেকে মাইনাস হবে, হ্যাঁ। এটা যদি পাশে আনতে মাইনাস 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো 13 থেকে 13.26 থেকে যদি 3.26 বিয়োগ করা হয় তাহলে কত থাকে, 10 থাকে না, হ্যাঁ, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। অপশনে কি এরকম করে আসছে, এরকম করে নেই, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখতে পারবো কিনা, হ্যাঁ, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 লিখতে পারবো। তাহলে অপশন হবে, আনসার হবে এটা। আচ্ছা, 2 নম্বরটা যদি একটু দেখি, একটি ধাতুর কার্যাপেক্ষক এত ইলেকট্রন ভোল্ট, ধাতুটির ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক কত, সূচন কম্পাঙ্ক অর্থাৎ এফ নটটা আমার এখানে চাইছে, এবং কার্যাপেক্ষক আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা কি জানি, ই ইজ ইকুয়ালস টু এইচ এফ, জানি কি জানি না, হ্যাঁ জানি। তো কার্যাপেক্ষকের ভ্যালু কত, 6.63, এখানে কিন্তু হার্জে দেওয়া আছে এসআই এককে, তাহলে এটাকে আমার এসআই এককে নেওয়ার জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এদিকে এইচ এর ভ্যালু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর এখানে এফ নট, তাহলে এফ নটের ভ্যালু আমরা এখান থেকে পাবো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, গুণ আছে ভাগ হয়ে যাবে 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা কাটাকাটি যায় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার উপরে মাইনাস 19, এটাকে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 34 আছে উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো এখানে শুধু পাওয়ারটা হিসাব করতেছি আমি 34, কত আসে, 15 আসে না, 15 আসে, এটা হবে অ্যান্সার। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার, না এভাবে দেওয়া নেই। তো 1.6 কে যদি আমি 16 লিখি তাহলে এখানে এক কিন্তু কমে যাবে, হ্যাঁ। আমি একটা দশমিক দশমিক তুলে দেওয়ার জন্য একটা 10 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 14 আসবে।
এই নাম্বার হবে অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। হ্যাঁ, তো এখানে বলছে যে একটি ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে, ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে অর্থাৎ এখানে নিবৃত্তি বিভব, হ্যাঁ, আর ইলেকট্রনের বেগ রাখলে ইলেকট্রনের বেগ ভি, তাহলে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ হয় ভি। তাহলে এই ইলেকট্রনের বেগ আর বিভব পার্থক্য এই দুটার মধ্যে সম্পর্ক কোনটি সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা কি জানি, একদম বেসিক থেকে যদি আসি, ই ইকুয়াল গতিশক্তি, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল ই ইন্টু ভি নট। হ্যাঁ, এই ভি নট কিন্তু এটা কিন্তু বিভব আর এই ভি কিন্তু বেগ। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক আমার আনতে বলছে। তো আমরা লিখতে পারি হাফ এম, এই বেগটা কিন্তু আমি এইভাবে লিখছি, এই ভি স্কোয়ার ইকুয়াল ই ইন্টু ভি। হ্যাঁ, তো এইটুকু যদি আমি পাশে নিয়ে যাই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল 2 ইভি বাই এম, স্কোয়ার আছে এর পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাই আমাদের হচ্ছে বেগ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটা কোন নাম্বারে আছে? বি নাম্বারে আছে, এটা হবে অ্যান্সার। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় যত কনসেপ্ট এবং প্র্যাকটিস দরকার ছিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ এই কাজটা করলেই এই চ্যাপ্টারের উপর একটা ভালো দখল আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।